রাত তখন ঠিক 12:01। চারপাশটা এতটা নিস্তব্ধ যে কেবল নিজের বুকের ধড়ফড়ানির শব্দটাই যেন কানের পর্দায় গিয়ে আছড়ে পড়ছে। এমন একটা সময়ে যদি আপনার ঘরের বন্ধ দরজাটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায় আর বাতাসে ভেসে আসে কোনো পচন ধরা লাশের তীব্র গন্ধ, তখন আপনার মনের অবস্থা ঠিক কী হবে? নদিয়া জেলার কৃষ্ণনগরের এক অন্তহীন রহস্যে ঘেরা সেই প্রাচীন জমিদার বাড়ির অন্দরে ঘটা অতিলৌকিক ও লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকতে প্রস্তুত তো? আজকের এই ভয়ঙ্কর সত্য কাহিনী শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, খাতার পাতার মতো ঠান্ডা হয়ে যাওয়া এই রোমহর্ষক রাতে হেডফোনটা ভালো করে কানে গুঁজে নিন, কারণ যে অশরীরী ছায়ার কথা আজ আমরা বলতে চলেছি সে হয়তো এই মুহূর্তে আপনার ঠিক পেছনেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নদিয়া জেলার সেই রক্তিম ও ভয়ঙ্কর অন্ধকারের রাজ্যে আপনাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলার ঈশিতার ইউটিউব চ্যানেলে। আজ রাতের এই অমাবস্যার নিঝুম প্রহরে আমরা পা রাখতে চলেছি এমন এক লোমহর্ষক ও অতিলৌকিক ঘটনার গভীরে যা আপনার হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে পারে। নদিয়া জেলার কৃষ্ণনগরের এক প্রান্তিক অঞ্চলে ব্রিটিশ আমলের একটি প্রাচীন ও পরিত্যক্ত জমিদার বাড়ি ঘিরে নতুন এক ভুতুড়ে আতঙ্ক ঘনীভূত হচ্ছিল। চারদিকে তখন গভীর রাত, আকাশে অমাবস্যার কালো মেঘ চাঁদকে পুরোপুরি গ্রাস করে রেখেছিল। সেই নিঝুম অন্ধকারে বাড়ির দোতলার একটি বন্ধ ঘর থেকে হঠাৎ ভেসে আসছিল কাঁসার থালায় চামচ ঠোকার এক অদ্ভুত শব্দ। জমিদার বংশের শেষ উত্তরাধিকারী অর্ঘ্যবাবু অনেকদিন ধরেই এই বাড়িতে একা থাকতেন এবং এই অদ্ভুত শব্দগুলোকে রোজকার অভ্যস্ত ঘটনা বলে মেনে নিয়েছিলেন। কিন্তু সেদিন রাত ঠিক 12টার সময় সেই শব্দ হঠাৎ থেমে গেল এবং তার পরিবর্তে শোনা গেল একটি অপরিচিত গলার অদ্ভুত ফিসফিসানি। অর্ঘ্যবাবু শিউরে উঠে বিছানায় সোজা হয়ে বসলেন এবং খেয়াল করলেন তার শোয়ার ঘরের ভারী কাঠের দরজাটা নিজের থেকেই আলতোভাবে খুলে গেল। ঘরের বাইরে দীর্ঘ করিডোর জুড়ে তখন জমাট অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে আসছে তীব্র পচা গন্ধ, যেন অনেক দিনের পুরনো কোনো পচন ধরা লাশের গন্ধ। বুক কাঁপানো ভয়ে অর্ঘ্যবাবু টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করতেই সেটি হাতে দুবার কেঁপে নিভে গেল। ঠিক সেই মুহূর্তে করিডোরের ঠিক মাঝখানে একটা অস্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে এগোতে শুরু করলো। ছায়াটার আকার কোনো সাধারণ মানুষের মতো ছিল না। তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং শরীরটা মাটিতে পা না রেখে শূন্যে ভাসছিল। অর্ঘ্যবাবু ভয়ে পক্ষাঘাতগ্রস্তের মতো বিছানার সাথে সেটে রইলেন। চিৎকার করার চেষ্টা করলেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার ঘরের চৌকাঠ পেরিয়ে একদম খাটের সামনে এসে দাঁড়িয়ে গেল। ঘরের তাপমাত্রা নিমেষের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং ঘরের দেওয়ালে ঝুলতে থাকা পুরনো আয়নাটা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই সেই অদৃশ্য সত্তাটি তার বরফ শীতল হাত অর্ঘ্যবাবুর কাঁধের ওপর রাখল। সেই স্পর্শ এতটাই মারাত্মক ছিল যে অর্ঘ্যবাবুর মনে হলো তার শরীরের সমস্ত রক্ত মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেছে। ভয়ঙ্কর সেই মুহূর্তে অর্ঘ্যবাবু জোর করে তার চোখ বন্ধ করে বিড়বিড় করে কুলদেবীকে ডাকতে শুরু করলেন। ঠিক তখনই একটা ভারী গলায় তার কানে ফিসফিস করে কে যেন বলে উঠল, এই আসনে বসার অধিকার তো তোর নেই, ওটা আমার জায়গা। চোখ খুলে অর্ঘ্যবাবু দেখলেন ঘরের মেঝেতে তাজা রক্তের একটি ধারা ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে আসছে। রক্তের সেই ধারার মধ্যে ফুটে উঠছে এক বীভৎস কাটা মুন্ডু, যার চোখ দুটো জ্বলছে লাল অঙ্গারের মতো। মুন্ডুটা খিলখিল করে হেসে উঠল এবং সেই হাসির শব্দে অর্ঘ্যবাবুর কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম হলো।
অর্ঘ্যবাবু আর সহ্য করতে না পেরে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে ছুট লাগালেন পেছনের বারান্দার দিকে। কিন্তু বারান্দায় পৌঁছানোর পর তার পায়ের তলার মাটি যেন সরে গেল, কারণ চারপাশের দেওয়ালগুলো অদৃশ্য শক্তির টানে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বাতাস ভারী হয়ে গেছে, এমন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করলো যে তার মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরেছে। তার শেষ প্রান্তে পৌঁছাতেই তিনি দেখতে পেলেন একটি ছায়াময় কঙ্কালসার হাত তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। ভয়ে এবং আতঙ্কে অর্ঘ্যবাবু পেছন ফিরে তাকালেন এবং দেখলেন তার নিজের ঘরের দরজাটা ভেতর থেকে সশব্দে বন্ধ হয়ে গেছে। করিডোরের ছাদ থেকে তখন ফোঁটায় ফোঁটায় গরম তেল পড়ার মতো কিছু একটা গড়িয়ে পড়তে শুরু করলো। অর্ঘ্যবাবু খেয়াল করলেন যে সেটা তেল নয়, বরং পুরনো ছাদের চুন সুরকি ভেদ করে তাজা রক্ত ঝরছে। বাতাসে তখন ভেসে বেড়াচ্ছে এক শতবর্ষী মহিলার আর্তনাদ, আমাকে ফিরিয়ে দাও, আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। সেই গলার স্বর শুনে অর্ঘ্যবাবুর মনে হলো এই সেই জমিদার গিন্নি যিনি বহু বছর আগে এই ঘরেই রহস্যজনকভাবে পুড়ে মারা গিয়েছিলেন। তার সেই পোড়া মুখ এবং ভাঙা গলার গোঙানি পুরো বাড়িটাকে কাঁপিয়ে তুলছিল। অর্ঘ্যবাবু নিজেকে সামলে নিয়ে সিঁড়ির দিকে দৌড় দিলেন নিচে নামার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখনই তিনি সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিলেন, সিঁড়ির ধাপগুলো যেন অন্তহীনভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। নিচে পৌঁছানো তো দূরের কথা, তিনি যেন ক্রমেই ওই অন্ধকার বাড়ির আরো গভীরে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করেই ওপরের ছাদ থেকে একটা বিশালাকার টিকটিকির মতো রক্ত মাখা জিভ তার গায়ের ওপর লাফিয়ে পড়ল। জিভটার শরীর থেকে ঝরে পড়া আঠালো লালা অর্ঘ্যবাবুর গায়ে লাগতেই তার চামড়া পুড়ে যাওয়ার মতো তীব্র জ্বালা শুরু হলো। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে তিনি নিচতলার মূল দরজার সামনে পৌঁছলেন এবং দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। সেই ভারী দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তিতে আটকে গেছে, একটুও নড়ছে না। পেছনের অন্ধকার থেকে সেই অশরীরী ছায়াটি আবারও এগিয়ে আসতে লাগলো এবং তার পায়ের নখের শব্দ ঘরের মেঝেতে টিক টিক করে বাজতে শুরু করলো। অর্ঘ্যবাবু বুঝতে পারলেন এই বাড়ি থেকে জীবিত অবস্থায় বের হওয়ার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। তার সমস্ত শরীরে যখন মৃত্যুর হিমশীতল পরশ বুলিয়ে দিচ্ছে সেই অদৃশ্য অশুভ শক্তি। হাল ছেড়ে দিয়ে অর্ঘ্যবাবু যখন মূল দরজার সামনে বসে পড়লেন, তখন তার ঘরের সেই কাঁসার থালা বাজানোর শব্দ নিচেও শুনতে পেলেন। শব্দটা ক্রমশ তার কানের কাছে এসে পৌঁছলো এবং কেউ যেন তার ঠিক ঘাড়ের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এবার তোর পালা শেষ। চোখের পলকে চারপাশের সমস্ত আলো নিভে গেল এবং একটা তীব্র ঝড়ের বেগে সমস্ত দরজা জানলাগুলো একসঙ্গে সশব্দে আছড়ে পড়তে শুরু করল। অর্ঘ্যবাবু সেই অন্ধকারের মধ্যেই বুঝতে পারলেন তার শরীরের শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছে এবং তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। পরদিন সকালে গ্রামের দু একজন মানুষ যখন সেই জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা দেখতে পেলেন মূল ফটকটি সম্পূর্ণ খোলা। কৌতূহলবশত তারা ভেতরে ঢুকে অর্ঘ্যবাবুর শোয়ার ঘরের সামনে পৌঁছতেই তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মেঝেতে অর্ঘ্যবাবুর নিথর দেহটি পড়ে আছে, আর তার গলা থেকে বুক পর্যন্ত গভীরভাবে চেরা। তার ঠিক পাশেই সেই প্রাচীন কাঁসার থালাটি পড়ে আছে, যার উপরে তাজা রক্ত দিয়ে অদ্ভুত কিছু সাংকেতিক চিহ্ন আঁকা। গ্রামবাসীরা ভয়ে ভয়ে পিছিয়ে এলো, কারণ তারা জানতো এই বাড়িতে পা রাখা মানেই মৃত্যুর মুখে ঢলে পড়া। ঠিক সেই ঘটনার 1 বছর পর সেই একই গ্রামে আরেকটি পরিবার ওই অভিশপ্ত জমিদার বাড়ির ঠিক পাশের একটি ছোট্ট কোয়ার্টারে বসবাস শুরু করেছিল। তারা জানতো না এই বাড়ির ইতিহাস, কারণ বাইরের কেউ কোনোদিন ওইদিকে পাই বাড়াতো না। সেদিন রাতে হঠাৎ করে সেই নতুন পরিবারের একমাত্র ছোট ছেলে নিখোঁজ হয়ে গেল এবং সারা বাড়িতে এক অদ্ভুত আর্তনাদ শোনা গেল। বাড়ির কর্তা যখন টর্চ জেলে খুঁজতে বের হলেন, তখন তিনি দেখলেন সামনের দরজাটা আপনা আপনি খুলে গেছে এবং বাইরে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। অর্ঘ্যবাবুর মতো সেই মানুষটির অবস্থাও ধীরে ধীরে পঙ্গু হয়ে যেতে লাগলো এবং তার ঘরের দেয়াল থেকে তাজা রক্ত ঝরতে শুরু করলো।
বাড়ির গৃহবধূ রান্নাঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলেন, কারণ তিনি দেখতে পেলেন তার রান্নার কড়াইয়ের মধ্যে জল ফুটছে না, বরং ফুটন্ত রক্তের মধ্যে কেউ যেন হাত নাড়ছে। রান্নাঘরের বেসিন থেকে একটানা জল পড়ার শব্দ আসছিল, কিন্তু কাছে গিয়ে দেখা গেল জলের বদলে সেখানে কেবল ঘন কালো পুঁজ গড়িয়ে পড়ছে। হঠাৎ করে ঘরের সমস্ত জানলাগুলো একসঙ্গে সশব্দে খুলে গেল এবং বাইরে থেকে একদল অদৃশ্য পিশাচের জঘন্য হাসির আওয়াজ ভেসে এলো। সেই হাসির চোটে ঘরের সমস্ত কাচের জিনিসপত্র এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল এবং মেঝের ওপর কাচের টুকরো ছিটকে পড়ল। সেই পরিবারের গৃহকর্তা কোনো রকমে ড্রয়িং রুমে এসে পৌঁছালেন এবং দেখলেন সোফার ওপর অর্ঘ্যবাবুর সেই পুরনো কাঁসার থালাটি কেউ রেখে গেছে। থালার উপরে তাজা রক্তের আলপনা আঁকা এবং তার পাশেই রক্তমাখা একটি চিরকুটে লেখা রয়েছে, তোদের কাউকেই তো আমি বাঁচতে দেব না। মুহূর্তের মধ্যে সেই ঘরের তাপমাত্রা এত নিচে নেমে গেল যে তাদের মুখের প্রতিটি নিঃশ্বাস ঠান্ডায় কুয়াশার মতো ঘন হয়ে দেখা দিল। বাড়ির চারপাশের অন্ধকার থেকে শত শত জোড়া লাল চোখ তাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে শুরু করলো। তারা বুঝতে পারল ওই বাড়িতে পা রাখা মানেই নরকের দরজা নিজ হাতে খুলে দেওয়া। শেষ পর্যন্ত সেই অভিশপ্ত রাতের অবসান যখন ভোরবেলা হলো, তখন গ্রামের মানুষ দেখতে পেল সেই কোয়ার্টারের চারপাশটা সম্পূর্ণ রক্তে লাল হয়ে গেছে। ভেতরে গিয়ে কেউ আর কোনো জীবিত মানুষকে দেখতে পেল না। কেবল মেঝের ওপর পড়ে রয়েছে কয়েকটা রক্তমাখা জামা কাপড় এবং সেই প্রাচীন কাঁসার থালাটি। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা হাত জোর করে বললেন যে ওই বাড়ির অশুভ আত্মা আজও শান্তি পায়নি এবং সে প্রতি বছর একটি করে বলি না নেওয়া পর্যন্ত থামবে না। সেই থেকেই কৃষ্ণনগরের ওই জমিদার বাড়ি এবং তার আশেপাশের এলাকা চিরকালের মতো এক গভীর রহস্যের অন্ধকারে নিমজ্জিত হয়ে রইল। আজকের এই ভীতিপ্রদ ও লোমহর্ষক যাত্রার এখানেই সমাপ্তি ঘটছে। কিন্তু নদিয়া জেলার সেই অভিশপ্ত জমিদার বাড়ির অন্তঃকোঠায় আটকে থাকা আত্মাগুলোর আর্তনাদ কি সত্যি শেষ হয়েছে, নাকি অমাবস্যার অন্ধকার গাঢ় হতেই তারা আজও অপেক্ষা করছে নতুন কোনো অতিথির জন্য? আজকের এই রোমহর্ষক সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের বুক কেঁপে ওঠার মতো অভিজ্ঞতা দিয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই ভয়ের জগৎটাকে আরও ছড়িয়ে দিন। আর যারা আজও আমার পরিবারে নতুন তারা দেরি না করে এখনই স্টোরি টেলার ঈশিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আসছে আরও এক নতুন শিহরণ জাগানো গল্প। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন আর রাতে একা বাইরে বের হওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ঠিক পেছনে কে দাঁড়িয়ে আছে। শুভরাত্রি।